হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আরো একবার সুস্বাগতম জানাই তোমাদের সকলের প্রিয় প্ল্যাটফর্ম হালকেনস্টাইন এজ কোর্সের আরো একটি নতুন ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 8 নিয়ে, অর্থাৎ পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে। তো আজকের ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি আবু আদেছা সৌমিক, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট লেসন 1, কনফ্লিক্টস, কজেস অ্যান্ড টাইপস দিয়ে। ওকে, সো ফার্স্ট অফ অল দেখো যে হোয়াট ইজ কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা মতবিরোধ, ঠিক আছে? সো কনফ্লিক্ট, হোয়াট ইজ কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব কি? কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড অ্যাজ আ ডিসএগ্রিমেন্ট অ্যামং ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস ক্যারেক্টারাইজড বাই অ্যান্টাগনিজম অ্যান্ড ব্রুটালিটি। সো কি বলছে যে দ্বন্দ্বকে ব্যক্তিবর্গ মানে কি ইন্ডিভিজুয়ালস অর গ্রুপস বা গোষ্ঠীসমূহের মধ্যে বৈরিতা ও বর্বরতা দ্বারা চিহ্নিত মতবিরোধ হিসেবে বর্ণনা করা যেতে পারে। দিস ইউজুয়ালি হ্যাপেন্স when parties to conflict cannot agree on a peaceful resolution of a contentious। এটা সচরাচর তখনই ঘটে যখন বিরোধে জড়িয়ে পড়া দলগুলো বিরোধপূর্ণ বিষয়ের শান্তিপূর্ণ প্রস্তাবে সহমত পোষণ না করে। Very often elements of conflict such as opposing interests or needs, misunderstandings, stress and frustration and a lack of communication contribute to an escalation of hostility। ঠিক আছে, প্রায় বিরোধীর উপাদানসমূহ যেমন স্বার্থ কিংবা চাহিদার বিরোধিতা, ভুল বোঝাবুঝি, মানসিক চাপ ও হতাশা এবং যোগাযোগের অভাব বিরোধকে উস্কে দিতে সাহায্য করে। However, not all conflicts lead to fights and a third party intervention often resolves a conflict। অবশ্য সকল বিরোধ সংঘর্ষের রূপ নেয় না এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপে প্রায় সংঘাত মিটে যায়। Conflict is an inevitable part of life. It is as varied as causes that contribute to it। দ্বন্দ্ব জীবনের একটি অপরিহার্য অংশ। এটি দ্বন্দ্বের সহায়তাকারী কারণসমূহের মতোই বিচিত্র। All of us have our own opinions। আমাদের প্রত্যেকেরই কি নিজস্ব মতামত আছে, আইডিয়াস চিন্তা আছে, অ্যান্ড বিলিভস এবং বিশ্বাস আছে। উই অলসো হ্যাভ আওয়ার ওন ওয়ে অফ লুকিং অ্যাট থিংস অ্যান্ড উই অ্যাক্ট অ্যাকর্ডিং টু হোয়াট উই থিঙ্ক ইজ প্রপার। এবং আমাদের প্রত্যেকের একটা নিজস্ব দৃষ্টিকোণ আছে এবং আমরা সেটাই করি যেটা আমাদের কাছে ঠিক মনে হয়। If however we are too rigid about this and do not allow others to freely express their opinions and beliefs or even the right to behold them, conflict becomes inevitable। তো যাই হোক, যদি আমরা এসব ব্যাপারে খুবই কঠোর হই এবং অন্যদের তাদের মতামত এবং বিশ্বাস স্বাধীনভাবে প্রকাশের অনুমতি না দেই অথবা এমনকি সত্যটি ধারণের অধিকারও না দেই, তবে সংঘাত অনিবার্য। কনফ্লিক্ট ইনভলভস টু আর মোর পার্টিস বাট উই মে হ্যাভ কনফ্লিক্ট উইথিন আওয়ার ওন সেলফস। ঠিক আছে, নর্মালি দ্বন্দ্ব হওয়ার জন্য বা সংঘাত হওয়ার জন্য 2 বা ততোধিক পক্ষ জড়িত থাকে, কিন্তু আমাদের নিজেদের মধ্যেও সংঘাত লাগতে পারে। ইফ উই রিড দ্য গ্রেট ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার we realize how his tragic heroes suffered from conflicts within। আমরা যদি আমাদের কি বলে যে শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটকসমূহ পড়ি, ট্র্যাজিক মানে বিয়োগান্ত নাটকগুলো যদি আমরা পড়ি, তবে আমরা বুঝতে পারবো যে কিভাবে তার বিখ্যাত চরিত্রগুলো, তার নাটকের বিখ্যাত নায়কেরা কতটা অন্তর্দ্বন্দ্বে ভুগেছেন। কনফ্লিক্ট ক্যান does influence our actions and decisions and the way we conduct ourselves in society। এবং কি হয়, এভাবে দ্বন্দ্ব আমাদের কর্ম সিদ্ধান্ত সমূহকে এবং যেভাবে সমাজে আমরা নিজেদেরকে পরিচালিত করি তাদের প্রভাবিত করে। কনফ্লিক্টস, কজেস অ্যান্ড টাইপস অফ কনফ্লিক্টস। এবার কি যে দ্বন্দ্ব বা বিবাদের কারণ এবং ধরন সম্পর্কে আমরা জানবো। সো কনফ্লিক্টস আর বেসিক্যালি অফ 3 টাইপস অ্যারাইজিং আউট অফ 3 ডিফারেন্ট কজেস। ভিন্ন 3টি কারণ থেকে উদ্ভূত বিবাদসমূহ মূলত 3 ধরনের হয়। 1 নম্বর ইকোনমিক কনফ্লিক্ট, যেটা কি অর্থনৈতিক বিবাদ। 2 নম্বর কি ভ্যালু কনফ্লিক্ট, যেটা কি মূল্যবোধের সংঘাত। 3 নম্বর কি পাওয়ার কনফ্লিক্ট, যেটা কি ক্ষমতার বিবাদ। এবার আমরা সবার আগে ইকোনমিক কনফ্লিক্ট বা অর্থনৈতিক বিবাদ সম্পর্কে জানবো। রিসোর্সেস আর লিমিটেড অ্যান্ড সো গ্রুপস অফ ইন্ডিভিজুয়ালস কাম ইনটু কনফ্লিক্ট উইথ each other to possess as much of these resources as possible, thus giving rise to hostile behaviors among those involved। সম্পদ সীমিত এবং তাই ব্যক্তি এবং দল
এই সম্পদের যতটা সম্ভব অধিক পরিমাণ হস্তগত করার কারণে একে অপরের সাথে বিবাদে জড়িয়ে পড়ে, আর এভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে শত্রুভাবাপন্ন আচরণ সৃষ্টি করে। এবার কি ভ্যালু কনফ্লিক্ট বা মূল্যবোধের সংঘাত। ইট ইজ কনসার্নড উইথ দ্য ভেরিড প্রিফারেন্সেস অ্যান্ড আইডিওলজিস দ্যাট পিপল হ্যাভ অ্যাজ দেয়ার প্রিন্সিপালস। ঠিক আছে, এটা মানুষের নীতি হিসেবে থাকা ভিন্ন ভিন্ন পছন্দ ও আদর্শের সাথে সম্পৃক্ত। Conflicts derived by these factors are demonstrated in wars wherein contending parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. ওকে, সো এই নিয়ামক দ্বারা তাড়িত সংঘাতসমূহকে প্রদর্শিত হয় যেখানে প্রতিদ্বন্দ্বী দলসমূহের ভিন্ন ভিন্ন বিশ্বাস থাকে যা তারা আক্রমণাত্মক পদ্ধতিতে ঘোষণা করে। পাওয়ার কনফ্লিক্ট, ইট অকার্স when the parties involved intend to maximize what influence they have in the social setting. এটা ঘটে থাকে যখন সংশ্লিষ্ট দলগুলো সামাজিক ব্যবস্থা তাদের যে প্রভাব রয়েছে তা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। Such a situation can happen among individuals, groups or even nations. এবং এই পরিস্থিতি ব্যক্তি, দলে বা এমনকি জাতিসমূহের মধ্যেও ঘটতে পারে। এবার আসি, কনফ্লিক্টস আর অলসো ক্লাসিফাইড ইনটু 4 ফলোইং টাইপস। কনফ্লিক্টকে আমরা বা বিবাদকে বা দ্বন্দ্বকে আমরা আরও 4 প্রকারে আমরা ভাগ করতে পারি, শ্রেণীভাগ করতে পারি। লাইক ফার্স্ট অফ অল কি ইন্টারপার্সোনাল কনফ্লিক্টস, যেটা কি আন্তঃব্যক্তিগত বিবাদ। দিস টাইপস অফ কনফ্লিক্টস রিফার্স টু অ্যান অ্যান্টাগনিজম বিটুইন টু ইন্ডিভিজুয়ালস। এই ধরনের বিবাদ বলতে দুজন ব্যক্তির মধ্যে বিবাদকে বোঝায়। দিস অকার্স টিপিক্যালি বিকজ অফ ডিফারেন্সেস অ্যামং পিপল। অ্যাপারেন্টলি ইট ইজ আ ন্যাচারাল অকারেন্স হুইচ ইফ দেয়ার আর no hostilities involved can eventually help in personal growth or developing our relationship with others. এবং বৈশিষ্ট্য সূচকভাবে এটি জনগণের মধ্যে মতানৈক্যের কারণে ঘটে থাকে। স্পষ্টত এটা একটা স্বাভাবিক ঘটনা যা পরিবেশ শেষে ব্যক্তিগত এবং উৎকর্ষ সাধন ও অন্যদের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন করতে পারে। এবার বাকি যেই কনফ্লিক্টগুলো আছে এগুলো আমরা দেখি একবার, যে ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট। সো আগে ছিল কি ইন্টারপার্সোনাল মানে আন্ত, আর এটা কি ইন্ট্রা। ঠিক আছে, এবার ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট, তারপর কি ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। ঠিক আছে, তারপর কি ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। সো ইন্টার হইল বাইরের কয়েকজনের মধ্যে। ঠিক আছে, ইন্টার মানে কি আন্ত, আর ইন্ট্রা মানে অভ্যন্তরীণ। ঠিক আছে, ইন্ট্রা মানে অভ্যন্তরীণ, ইন্ট্রাপার্সোনাল মানে ব্যক্তির অভ্যন্তরীণ বা ব্যক্তিগত বিবাদ। ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট মানে কি একটা দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদ। আর ইন্টার গ্রুপ মানে কি কয়েকটা গ্রুপের মধ্যে বা একাধিক 2 বা ততোধিক গ্রুপের মধ্যে যে বিবাদ, সেটা আর কি ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। এবার আমরা আসি ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্টে। ইট অকার্স উইথইন অ্যান ইন্ডিভিজুয়াল। এটা কি করে, একজন মানুষের নিজের মধ্যে ঘটে থাকে, এটা ব্যক্তিগত মধ্যে মানুষের নিজের মধ্যে ঘটে থাকে যেটা, সেটা ইন্টারপার্সোনাল। দ্য এক্সপিরিয়েন্স টেক্স প্লেস ইন দ্য পারসনস মাইন্ড। এবং একটা এই অভিজ্ঞতা ব্যক্তির মনের মধ্যে ঘটে থাকে, আ পারসনস মাইন্ড। Hence, it is a type of conflict that is psychological, involving the individual's thoughts, values, principles and emotions. সুতরাং এটা এমন একটা বিবাদ যা মনস্তাত্ত্বিক এবং যা একজন ব্যক্তির চিন্তা, মূল্যবোধ, নীতি এবং আবেগের সাথে সম্পর্কযুক্ত। এবার আসি ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। ইট ইজ আ টাইপ অফ কনফ্লিক্ট দ্যাট হ্যাপেন্স অ্যামং ইন্ডিভিজুয়ালস উইথিন আ টিম। একটা দলের বিভিন্ন ব্যক্তির মধ্যে যে কনফ্লিক্ট থাকতে পারে সেটাকে আমরা বলছি ইন্টারপার্সোনাল বা ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। It arises from interpersonal disagreements or differences or in views and ideas. তো আমরা শুরুতে পড়েছিলাম কি ইন্টারপার্সোনাল ডিসএগ্রিমেন্ট অর ইন্টারপার্সোনাল কি বলে কনফ্লিক্ট। তো সেই একটা গ্রুপের বিভিন্ন দল মানুষের মধ্যে যদি সেই ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট থাকে, সেটাই কিন্তু ঘটাতে পারে এই কনফ্লিক্টটা। উইথিন আ টিম, কনফ্লিক্ট ক্যান বি হেল্পফুল ইন কামিং আপ with decisions which will eventually allow the members to reach their objectives at a team. However, if the conflict is serious and it disrupts harmony among the members, then some helpful guidance from a different party will be needed for its resolution. সো এটা কি হলো, যে সিদ্ধান্তে পৌঁছাতে দলের মধ্যে বিবাদ সহায়ক হতে পারে যা পরিশেষে সদস্যদেরকে দল হিসেবে লক্ষ্যে পৌঁছে দেয়। অবশ্য বিবাদের মাত্রা যদি সদস্যদের মধ্যে ঐক্যের ব্যাঘাত ঘটায়, তাহলে মানে হারমোনিতে যদি ব্যাঘাত ঘটায়, তাহলে নিষ্পত্তি করার জন্য ভিন্ন একটা দল থেকে কিছু জরুরি দিক নির্দেশনার প্রয়োজন হয়। তো বিবাদ সবসময় যে খারাপ তা কিন্তু না। যেমন আমরা যদি দেখি আমাদের জাতীয় সংসদে দেখি যে বিভিন্ন গ্রুপের মানুষজন কিন্তু যখন আইন প্রণয়ন করে,
তখন তারা একটা জিনিসের ভালো দিক নিয়েও কথা বলেন, খারাপ দিক নিয়েও কথা বলেন, এবং সেটার মাধ্যমে কিন্তু তারা একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছান যে কোনো একটা নতুন আইন প্রণয়ন করার সময়। কিন্তু যদি কখনো দেখা যায় যে সেইটা তাদের ঐক্যের মধ্যে বিরোধ ঘটে, তখন দেখা যায় যে সেটা অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো গোষ্ঠীর আর কি সেখানে মতামত দেওয়ার বা হস্তক্ষেপ করার প্রয়োজন পড়ে। এটা 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 যে কোনো গ্রুপের ক্ষেত্রেই প্রযোজ্য। আচ্ছা, এবার আমরা যাই আমাদের ইন্টার গ্রুপ কনফ্লিক্ট। ইট টেক্স প্লেস when a misunderstanding arises among different teams within an organization. This is due to the varied sets of goals and interests of these disagreement groups. In addition, competition also contributes to intergroup conflict. সো এবার কি অন্তদলীয় কন্দল, আমরা দেখলাম কি আন্তদলীয়, যে এটি সংস্থার বিভিন্ন দলের মধ্যে অন্তর্ভুক্ত ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়, তখন এটা ঘটে থাকে। এটি এসব ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন ধরনের লক্ষ্য স্বার্থ থাকার কারণে সংগঠিত হয়ে থাকে। উপরন্তু আন্তদলীয় কোন্দলে প্রতিযোগিতারও ভূমিকা রয়েছে কম্পিটিশনের। ওকে, এবার আসি আমরা কোথায়, আমরা লেসন 2, যেটা হলো কি ক্রুয়েলটিস অ্যান্ড কনফ্লিক্টস। ওকে, এবার আমরা ক্রুয়েলটিস অ্যান্ড কনফ্লিক্টসে পড়ি, লেসন 2তে চলে আসলাম। সো মায়া অ্যাঞ্জেলো, অ্যান আমেরিকান পোয়েট। তো মায়া অ্যাঞ্জেলো কি একজন আমেরিকান কবি, সং রাইটার, গীতিকার, প্লে রাইট, নাট্যকার, ফিল্ম ডিরেক্টর, চলচ্চিত্র পরিচালক অ্যান্ড অটোবায়োগ্রাফার, একজন মানে আত্মজীবনীকার। ওয়াজ বর্ন ইন সেন্ট লুইস, মিসৌরি অন 4 এপ্রিল 1928। সে 1928 সালের 4 এপ্রিল মিসৌরি অঙ্গরাজ্যে সেন্ট লুইসে জন্মগ্রহণ করেন। আচ্ছা, শি স্পেন্ট মাচ অফ হার চাইল্ডহুড ইন স্ট্যাম্পস, আরাকানসাস উইথ হার প্যাটার্নাল গ্র্যান্ডমাদার। তিনি তার ছোটোবেলার বেশিরভাগ সময় তিনি তার আরাকানসাসের স্ট্যাম্পসে তার নানির সঙ্গে কাটান। সো প্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে কি, যে ম্যাটার্নাল গ্র্যান্ডমাদার মানে হইল তার নানি। When she was 8, she became a victim of abuse by someone close to her mother. এবং তার বয়স যখন অল্প যখন ছিল 8 বছর বয়স, তখন তিনি তার মায়ের দিকের এক আত্মীয়ের কর্তৃক শারীরিক নির্যাতনের শিকার হন। The experience left her traumatized and for several years she could not speak. এবং এই অভিজ্ঞতা তাকে ভীত সন্ত্রস্ত করে তোলে এবং যার জন্য পরবর্তী কয়েক বছর তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। In 1940, Angelo moved to San Francisco and then to New York where she began her literary career. এবং এরপর 1940 সালের দিকে তিনি স্যান ফ্রান্সিসকোতে মুভ করেন, তারপর তিনি নিউ ইয়র্কে মুভ করেন এবং সেখান থেকেই তার যেই সাহিত্য চর্চার জগৎটা বা জীবন সেটা কিন্তু শুরু করেন। ওকে, সো মায়া অ্যাঞ্জেলো হ্যাড আ রিমার্কেবল রেঞ্জ অফ ইন্টারেস্ট অ্যান্ড ক্যারিয়ার্স। ওকে, সো মায়া অ্যাঞ্জেলোর কৌতূহল এবং পেশা ছিল বেশ বৈচিত্র্যপূর্ণ। শি ওয়াজ আ ড্যান্সার, তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন, আ সিঙ্গার, একজন গায়িকা ছিলেন, অ্যান্ড অ্যান এডিটর, এবং একজন সম্পাদক ছিলেন। ইন অ্যাডিশন, এছাড়াও শি অলসো অ্যাক্টেড অন স্টেজ অ্যান্ড ইন দ্য ফিল্ম। তিনি কি করতেন, চলচ্চিত্রে অভিনয় করতেন এবং মঞ্চে অভিনয় করতেন। বাট রাইটিং ওয়াজ হোয়াট শি এনজয়েড মোস্ট, কিন্তু এগুলোর মধ্যে লেখালেখিকেই তিনি বেশি পছন্দ করতেন। শি ওয়াজ আ পপুলার পোয়েট প্রেজড ফর দ্য ওয়ে শি ইনকর্পোরেটেড সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিমস ইন হার পোয়েমস উইথাউট কম্প্রোমাইজিং দেয়ার পোয়েটিক অ্যান্ড স্টাইলিক কোয়ান্টিটিস। তিনি একজন জনপ্রিয় কবি ছিলেন যিনি কোনো রকম কাব্যিক বা শৈল্পিক গুণাবলী ক্ষুণ্ণ না করে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলোকে তার কবিতা এমনভাবে উপস্থাপন করেছিলেন যে তিনি প্রশংসিত হয়েছিলেন। শি রোট হার পোয়েমস ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক ভার্নাকুলার, আ ল্যাঙ্গুয়েজ দ্য ব্ল্যাক পিপল ইন আমেরিকা ইউজ ইন দেয়ার এভরিডে লাইফ। তিনি আমেরিকার কৃষ্ণাঙ্গদের ভাষা, অর্থাৎ আমেরিকার কৃষ্ণাঙ্গরা দৈনন্দিন জীবনে যে ভাষায় ব্যবহার করে ঠিক সেই ভাষায় তার কবিতা লিখেছেন। হার poems often deal with serious matters, but they also use humor and give out hope. তার নর্মালি তিনি যে কবিতাগুলো লিখতেন সেগুলো গুরুগম্ভীর বিষয়ের সাথে হাস্যরসের মিশ্রণ ঘটিয়েছেন, যেগুলো আশার যোগান দেয়। Angelo's experience of racial discrimination in her childhood and her involvement in civil rights movement in the 1960s made her a committed campaigner for human rights, social justice and peace. She died on 18 May 2014 at the age of 86. এবং অ্যাঞ্জেলোর ছোটবেলাকার বর্ণবৈষম্যের অভিজ্ঞতা এবং 1960-এর দশকের নাগরিক অধিকার আন্দোলনে জড়িত হওয়ার কারণে তিনি মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য একজন নিবেদিত প্রাণ আন্দোলনকারীতে পরিণত হন। 1914 সালে 28 মে 86 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
এবার আমরা দেখলাম লেসন 3, দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ বাই আর্নেস্ট হেমিংওয়ে। ওকে, অ্যান ওল্ড ম্যান with steel rimmed spectacles and very dusty clothes sat by the side of the road. একজন বৃদ্ধ লোক যিনি রাস্তার পাশের স্টিলের বেষ্টনীযুক্ত চশমা এবং অত্যন্ত ধুলিমলিন পোশাক পরে বসেছিলেন। There was a pontoon bridge across the river and carts, trucks and men, women and children were crossing it. নদীর উপরে একটা ভাসমান অস্থায়ী সেতু এবং মালগাড়ি, ট্রাক এবং পুরুষ মহিলা শিশুরা এটি পার হচ্ছিল। The mule drawn carts staggered up the steep bank from the bridge with soldiers helping push against. খচ্চরে টানা মালবাহী ঠেলাগাড়ি সমূহ যেগুলোর চাকার স্পোকের বিপরীতে ঠেলতে সৈনিকরা সাহায্য করছিল, সেগুলো টলমল করে খাড়া ঢাল বেয়ে উপরে উঠছিল। The tracks ground up and away, heading out of it. All the peasants plodded along the ankle deep dust. ট্র্যাকগুলো সব পিষিয়ে ধুলির মধ্য দিয়ে মাথা উঁচু করে চলে গেল এবং কৃষকেরা গুলফ সমান ধুলির মধ্য দিয়ে শ্রান্তভাবে ধীরে ধীরে হেঁটে চলল। বাট দ্য ওল্ড ম্যান স্যাট দেয়ার উইদাউট মুভিং, হি ওয়াজ টু টায়ার্ড টু গো এনি ফার্দার। কিন্তু বৃদ্ধ লোকটা অনড়ভাবে সেখানে বসে রইল। তিনি এত ক্লান্ত ছিলেন যে তিনি আর সামনে এগোতে পারলেন না। ইট ওয়াজ মাই বিজনেস টু ক্রস দ্য ব্রিজ, এক্সপ্লোর দ্য ব্রিজ হেড বিয়ন্ড অ্যান্ড ফাইন্ড আউট টু হোয়াট পয়েন্ট দ্য এনিমি হ্যাড অ্যাডভান্সড। আমার কাজ ছিল সেতুটা অতিক্রম করে সেতুর মাথার উপরে সতর্কভাবে হেঁটে বেরিয়ে শত্রুপক্ষ কত দূর এগিয়েছে তার খোঁজ নেয়া। আই ডিড দিস অ্যান্ড রিটার্ন ওভার দ্য ব্রিজ। আমি এটা করলাম এবং সেতুটির ওপারে ফিরে এলাম। দেয়ার ওয়াজ নট সো মেনি কার্টস নাও and very few people on foot, but the old man was still there. এখন আর তত বেশি মালগাড়ি নেই এবং পায়ে হাঁটা মানুষও কম, কিন্তু বৃদ্ধ লোকটি তখনও সেখানে। Where do you come from? I asked him. আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কোথা থেকে এসেছেন? He said and smiled, from San Carlos. তিনি হাসলেন এবং বললেন তিনি সান কার্লোস থেকে এসেছেন। That was his native town and it gave him pleasure to mention it and he smiled. এটা ছিল তার নিজ শহর এবং তাই এর নাম উল্লেখ করে তিনি আনন্দ পেলেন এবং হাসলেন। আই ওয়াজ টেকিং কেয়ার অফ এনিমেলস, হি এক্সপ্লেইনড। আমি জীবজন্তুদের দেখাশোনা করছিলাম, তিনি ব্যাখ্যা করে বললেন। ও আই সেইড নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডিং। আমি সম্পূর্ণ না বুঝেই বললাম। ওকে, ইয়েস হি সেইড, আই স্টেড ইউ সি টেকিং কেয়ার অফ এনিমেলস, আই ওয়াজ দ্য লাস্ট ওয়ান টু লিভ দ্য টাউন অফ সান কার্লোস। ঠিক আছে, তিনি বললেন হ্যাঁ, আমি সেখানে অবস্থান করে প্রাণীগুলোকে দেখাশোনা করছিলাম, আমি ছিলাম সান কার্লোস শহর ত্যাগ করা শেষ ব্যক্তি। হি ডিড নট লুক লাইক আ শিফার নর আ হার্ডসম্যান অ্যান্ড আই লুকড অ্যাট হিজ ব্ল্যাক ডাস্টি ক্লোথস অ্যান্ড হিজ গ্রে ডাস্টি ফেস অ্যান্ড হিজ স্টিল রিমড স্পেকটেকলস অ্যান্ড সেইড হোয়াট এনিমেলস ওয়ার দে। তাকে দেখতে কোনো মেষপালক বা রাখালের মতো লাগছিল না এবং আমি তার ধুলিমাখা কাপড় চোপড়, ধূসর ধুলিমাখা মুখ ও তার স্টিলের ফ্রেমযুক্ত চশমাটা দেখছিলাম এবং বললাম সেগুলো কোন প্রাণী ছিল। ভেরিয়াস এনিমেলস, হি সেড অ্যান্ড শুক হিজ হেড, আই হ্যাড টু লিভ দেম। তিনি বললেন কি যে বিভিন্ন জীবজন্তু এবং মাথা নাড়লেন বললেন যে আমাকে তাদের ছাড়তে হলো। আই ওয়াজ ওয়াচিং দ্য ব্রিজ অ্যান্ড দ্য আফ্রিকান লুকিং কান্ট্রি অফ দ্য ইব্রো ডেল্টা অ্যান্ড ওয়ান্ডারিং হাউ লং নাও ইট উড বি বিফোর উই উড সি দ্য এনিমি অ্যান্ড লিসেনিং অল দ্য হোয়াইল ফর দ্য first noises that would the signal that ever mysterious event called contact, and the old man still sat there. আমি সেতুটি এবং এব্রো বদ্বীপে আফ্রিকা সদৃশ দেশটাকে দেখছিলাম এবং ভাবছিলাম শত্রুপক্ষকে দেখতে আর কতকাল বাকি, এবং সারাক্ষণ ধরে সেই প্রথম চিৎকার শোনার প্রতীক্ষায় ছিলাম যা সেই মুখোমুখি হওয়া নামক চির রহস্যময় ঘটনাটি সংকেত দিবে। আর বৃদ্ধ লোকটি তখনও সেখানে দাঁড়িয়েছিলেন। হোয়াট এনিমেলস ওয়ার দে, আই আস্কড। সেগুলো কোন প্রাণী ছিল আমি জিজ্ঞেস করলাম। দেয়ার ওয়ার 3 animals altogether, he explained. There were 2 goats and the cat, and then there were 4 pairs of pigeons. তিনি সর্বসাকুল্যে 3টি জীব ছিল, 2টা ছাগল, 1টি বিড়াল এবং 4 জোড়া পায়রা বা কবুতর। and you had to leave them, I asked. আর তাদেরকে আপনার ত্যাগ করতে হলো আমি জিজ্ঞেস করলাম। yes, because of the artillery, the captain told me to go because of the artillery.
হ্যাঁ, কামানের কারণে, কারণ ক্যাপ্টেন আমাকে কামানের কারণে যেতে বলল। And you have no family, I asked, watching the far end of the bridge where a few last carts were hurrying down the slope of the bank. আর আপনার কোনো পরিবার নেই? সে তো দূরবর্তী প্রান্তের দিকে তাকিয়ে সেখানে শেষ কয়েকটি ঘোড়ার গাড়ি তীরের ঢাল বেয়ে দ্রুত নেমে যাচ্ছিল তা দেখতে আমি বললাম, No, he said, only the animals. I stated. The cat, of course, will be all right. A cat can look out for itself, but I cannot think what will become of the others. না, সে বলল আমি যে প্রাণীগুলো উল্লেখ করছি শুধু সেগুলোই। বিড়ালটা নিশ্চয়ই ভালো থাকবে, বিড়াল নিজে দেখাশোনা করতে পারে, কিন্তু ভেবে পাচ্ছি না যে অন্যদের কি হবে। হোয়াট পলিটিক্স হ্যাভ ইউ, আই আস্কড। কোনো রাজনীতি করেন? আমি জিজ্ঞেস করলাম। I am without politics, he said. I am 76 years old. I have come 12 kilometers now, and I think now I can go no further. তিনি বলেন আমি রাজনীতি করি না, আমার বয়স 76 বছর, এখন আমি 12 কিলোমিটার এসেছি এবং এখন আমার মনে হচ্ছে আমি আর সামনে যেতে পারবো না। This is not a good place to stop, I said. If you can make it, there are tracks up the road where it forks for Tortosa. আমি বললাম এটা থামার জন্য উপযুক্ত স্থান নয়, আপনি যদি আরও কিছু তো যেতে পারেন, তাহলে রাস্তার মাথায় ট্রাক রয়েছে যেখানে এটি বিভক্ত হয়ে টর্টোজার দিকে চলে গেছে। তারপর এখানে দেখো যে কি বলো, আই উইল ওয়েট আ হোয়াইল, হি সেইড, অ্যান্ড দেন আই উইল গো হোয়ার ডু দ্য ট্রাকস গো। তিনি বললেন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এবং তারপর আমি যাব ট্রাকগুলো কোথায় যায়। টুয়ার্ডস বার্সেলোনা, আই টোল্ড হিম। আমি তাকে বললাম যে বার্সেলোনার দিকে। I know no one in that direction, he said, but thank you very much, thank you again very much. তিনি বললেন যে ওইদিকে আমি কাউকে চিনি না, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। He looked at me very blankly and tiredly and then said, having to share his worry with someone, the cat will be all right, I'm sure. There is no need to be unquiet about the cat. But the others, now what do you think about the others? তিনি আমার দিকে অত্যন্ত উদাস দৃষ্টিতে ও ক্লান্তভাবে তাকালেন এবং তারপর কারোর সাথে তার দুশ্চিন্তা ভাগাভাগি করতে বাধ্য হওয়ার কারণে তিনি বললেন, বিড়ালটি ভালোই থাকবে, আমি নিশ্চিত। বিড়ালটির ব্যাপারে অস্থির হওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু অন্যরা, আচ্ছা অন্যগুলোর ব্যাপারে আপনার কি মনে হয়? তিনি ওপিনিয়ন চাইলেন পাশের জনের কাছ থেকে। ওকে, হোয়াই দে উইল প্রবাবলি কাম থ্রু অল রাইট, কেন তারা হয়তো ভালোভাবে কাটিয়ে উঠবে। ইউ থিঙ্ক সো, আপনি কি তাই মনে করেন? হোয়াই নট, আই সেইড, ওয়াচিং দ্য ফার ব্যাঙ্ক হোয়ার নাও দেয়ার ওয়ার নো কার্টস। দূরের ঢালে যেখানে তখন আর কোনো ঘোড়ার গাড়ি ছিল না সেদিকে তাকে আমি বললাম যে কেন নয়। বাট হোয়াট উইল দে ডু আন্ডার দ্য আর্টিলারি হোয়েন আই ওয়াজ টোল্ড টু লিভ বিকজ অফ দ্য আর্টিলারি। কিন্তু কামানের সীমানার মধ্যে তারা কি করবে যখন আমাকে কামানের জন্য চলে যেতে বলা হলো। ডিড ইউ লিভ দ্য ডোভ কেজ আনলকড, আপনি কি ঘুঘুর খাঁচা খুলে রেখে এসেছেন? আমি জিজ্ঞেস করলাম। ইয়েস, দেন দে উইল ফ্লাই, হ্যাঁ তাহলে তারা উড়ে যাবে। ইয়েস সার্টেনলি দে উইল ফ্লাই, বাট দ্য আদার্স, ইটস বেটার নট টু থিঙ্ক অ্যাবাউট দ্য আদার্স, হি সেইড। তিনি বললেন হ্যাঁ নিশ্চয়ই তারা উড়ে যাবে, কিন্তু অন্যদের সম্পর্কে চিন্তা না করাই ভালো। ইফ ইউ আর রেস্টেড আই উড গো, আই আর্চড, গেট আপ অ্যান্ড ট্রাই টু ওয়াক নাও। যদি আপনার বিশ্রাম হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আপনি অনুরোধ করলাম উঠুন এবং হাঁটার চেষ্টা করুন। থ্যাংক ইউ, হি সেইড অ্যান্ড গট টু হিজ ফিট, সুয়েড ফ্রম দ্য সাইড টু সাইড অ্যান্ড দেন স্যাট ডাউন ব্যাকওয়ার্ডস ইন দ্য ডাস্ট। আপনাকে ধন্যবাদ, তিনি বললেন, উঠে দাঁড়ালেন এবং এদিক ওদিক দুলতে লাগলেন এবং তারপর পেছনে ধুলোর উপর বসে পড়লেন। আই ওয়াজ টেকিং কেয়ার অফ অ্যানিমেলস, হি সেইড ডাললি, বাট নো লঙ্গার টু মি, আই ওয়াজ অনলি টেকিং কেয়ার অফ অ্যানিমেলস। তিনি বললেন যে নির্জীবভাবে বললেন যে আমি জীবজন্তুগুলোর যত্ন নিতাম, কিন্তু নিজের নয়, আমি কেবল জীবজন্তুদের দেখাশোনা করছিলাম। দেয়ার ওয়াজ নাথিং টু ডু অ্যাবাউট হিম, ইট ওয়াজ ইস্টার সানডে অ্যান্ড দ্য ফ্যাসিস্ট ওয়ার অ্যাডভান্সিং টুয়ার্ড দ্য এব্রো। তার জন্য কিছুই করার ছিল না, এটা ছিল ইস্টার সানডে এবং ফ্যাসিবাদীরা এব্রোর দিকে এগিয়ে আসছিল। It was a grey, overcast day with a low sailing, so their planes were not up. And the fact that cats know how to look after themselves, that was always good luck that the old man would never have. এটা ছিল ধূসর মেঘাচ্ছন্ন দিন এবং মেঘের স্তর বেশ নিচে ছিল, যে তাদের বিমানগুলো উড়েনি, বিড়ালগুলো নিজেদেরকে দেখাশোনা করতে পারে, এই ব্যাপারটাই ছিল সকল সৌভাগ্য যা বৃদ্ধ লোকটির চিরকাল থাকবে। তো দ্যাটস ওভারঅল আজকের ক্লাস। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ।
পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী টপিক পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।